আসসালামু আলাইকুম। ক্লাস 10। আজকে আমি তোমাদের ভারতের কিছু বিপন্ন প্রজাতি ও তাদের সংরক্ষণ এই টপিক নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক যে সংস্থা, সেটার নাম হচ্ছে IUCN। কি নাম? IUCN। এর পুরো নামটা তোমাদের জেনে রাখতে হবে। IUCN মানে হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে, IUCN এর ফুল ফর্ম তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন for conservation of nature and natural resources। তো এই যে সংস্থা, এই সংস্থা আমাদের যে প্রকৃতির কিছু ক্ষয়িষ্ণু জীব প্রজাতিগুলোকে 9টি ভাগে ভাগ করেছেন, যারা মানে পৃথিবী থেকে ধ্বংস হতে চলেছে, বিপন্ন হতে চলেছে বা ক্ষয়িষ্ণু হতে চলেছে, তাদেরকে টোটাল কটা ভাগে ভাগ করেছে? না, 9টা ভাগে। এর মধ্যে একটি ভাগ হচ্ছে বিপন্ন প্রজাতি, যেটা আজকের বিষয়। এর একটা ভাগ হচ্ছে বিপন্ন প্রজাতি বা এদেরকে বলা হয় এন্ডেঞ্জার্ড স্পিসিস। এন্ডেঞ্জার্ড স্পিসিস। তাহলে IUCN হচ্ছে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটা আন্তর্জাতিক সংস্থা। ঠিক আছে, এই সংস্থা পৃথিবীর সমস্ত ক্ষয়িষ্ণু প্রজাতিকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন, টোটাল 9টা ভাগে ভাগ করেছেন। তার মধ্যে একটা ভাগ হচ্ছে বিপন্ন প্রজাতি বা এন্ডেঞ্জার্ড স্পিসিস। তাহলে আমরা এন্ডেঞ্জার্ড কাদের বলবো বা বিপন্ন কাদের বলবো? না, যে সকল প্রজাতি সংকটাপন্ন, কীরকম অবস্থায় রয়েছে? সংকটাপন্ন অবস্থায় রয়েছে এবং পরিবেশ থেকে অতি দ্রুত হারিয়ে যাওয়ার পথে, যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্তির সম্ভাবনা আছে ও যাদের সংরক্ষণ একান্তভাবে আবশ্যক, তাদেরকে আমরা বিপন্ন প্রজাতি বলবো। তাহলে যাদের অবস্থা সংকটাপন্ন, যাদের অতি দ্রুত হারিয়ে যাওয়ার পথে রয়েছে, অদূর ভবিষ্যতে তারা বিলুপ্তির সম্ভাবনা রয়েছে এবং যাদের সংরক্ষণ একান্তভাবে আবশ্যক, তাদেরকে আমরা বিপন্ন প্রজাতি বলবো। তো এই বিপন্ন প্রজাতিগুলোকে আমরা সংরক্ষণ করব কেন? কারণ আমাদের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের যে ভারসাম্য, সেটা বজায় রাখতে আমরা এদেরকে সংরক্ষণ করব। এবং কীভাবে? না, বিপন্ন প্রজাতিকে তাদের নিজ প্রাকৃতিক পরিবেশে রেখে সেই পরিবেশে সংরক্ষণের দ্বারা পরিবেশ থেকে তাদের যাতে কোনো রকম বিপদ না হয় সেই সমস্ত কিছু অপসারণ করা হয়। এছাড়াও যাতে ওই জীবটি নিজ পরিবেশে পুনরায় সঞ্জীবিত হতে পারে, পুনরায় ঠিকভাবে প্রজনন ঘটাতে পারে, তার একটা ব্যবস্থা করা। তো এরকম ভারতবর্ষের অনেকগুলো বিপন্ন প্রাণী আছে। সেই প্রাণীগুলো হচ্ছে কি কি? না, বাঘ, গন্ডার, সিংহ, কুমির, রেড পান্ডা,
এছাড়াও এগুলোই রয়েছে। তোমাদের সিলেবাসেও এই কটার নাম দেওয়া হয়েছে, যা ভারতের বিপন্ন প্রাণী বা এন্ডেঞ্জার স্পিসিস কোনগুলো, এরকম শর্ট কোয়েশ্চেন আসতে পারে। ধরো এলো, তখন লিখবে বাঘ, গন্ডার, সিংহ, কুমির, রেড পান্ডা। তো এদেরকে সংরক্ষণের বিভিন্ন প্রচেষ্টা বা প্রকল্প গ্রহণ করা হয়েছে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাঘ সংরক্ষণ নিয়ে। আমরা একটা টপিক এক একদিন আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বাঘ সংরক্ষণ বা টাইগার কনজারভেশন। দেখো, বাঘ কি না, আমাদের ভারতের, আমাদের কিন্তু ন্যাশনাল অ্যানিম্যাল বলতে পারো, বা আমাদের জাতীয় পশু কিন্তু বাঘ। তাহলে এটা আমাদের একটা জাতির সিম্বল, অর্থাৎ আমাদের জাতির সবথেকে জাতীয় পশু হচ্ছে বাঘ। কিন্তু এই বিংশ শতাব্দীর শুরুতে প্রাণীটির পপুলেশন অনেক ছিল, প্রায় 40,000 ছিল। বিংশ শতাব্দীর শুরুতে এর পপুলেশন ছিল 40,000। কিন্তু বর্তমানে এই বিপন্ন হতে হতে এই সংখ্যাটা আজকে গিয়ে দাঁড়িয়েছে মাত্র 2,226টি। এটা 2014 সালের গণনা অনুযায়ী। তাহলে ভাবো, তাদের প্রায় হাফ মতো হয়ে গেছে সংখ্যা। তো সেজন্য আমরা এদেরকে বিপন্ন, সংকটাপন্ন বলতে পারি, বা অদূর ভবিষ্যতে এরা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এদেরকে সংরক্ষণ করা কিন্তু আবশ্যক। তো বাঘের এই যে সংখ্যা এত পরিমাণে কমে যাওয়ার কারণ কি, মানে বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার কারণ কি, সেটা আমরা আগে আলোচনা করব। তারপরে কিভাবে সংরক্ষণের কী কী প্রচেষ্টা নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে জানব। তাহলে প্রথম যেটা জানব, হ্রাসের কারণ। বাঘের সংখ্যা কেন হ্রাস পাচ্ছে? দেখো, প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে বাসযোগ্য যে স্থান, সেই স্থানের বিনাশ। তার মানে 1 নম্বর বলতে পারি বাসস্থান বিনাশ বলতেই পারি। অর্থাৎ মানুষের এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, এর ফলে বনাঞ্চল ক্রমাগত ধ্বংস হওয়ার ফলে বাঘের প্রজাতির স্বাভাবিক যে বাসস্থান সেটা কিন্তু হ্রাস পেয়েছে। সেই জন্য এই বাসস্থান হ্রাস কিন্তু এদের সংখ্যা হ্রাসের একটা অন্যতম কারণ তুমি বলতে পারো। 2 নম্বর কারণ কি বলতে পারা যায় না, চোরা শিকার। দেখো, বাঘের চামড়া খুব মূল্যবান, এবং বাঘের চামড়া দিয়ে বিভিন্ন শৌখিন বস্তু তৈরি করা হয়, এবং এর আন্তর্জাতিক মূল্য প্রচুর, প্রায় $12,500। মানে বাঘের চামড়ার মূল্য, মানে ডলারে, সেটা আবার টাকায় কনভার্ট করলে বুঝতে পারছো প্রচুর পরিমাণ। তো এই বাঘের হাড়, তোমার চোখ, দাঁত, এগুলোরও ব্যাপক চাহিদা আছে। সেই জন্য কিছু অসাধু মানুষ, তারা যাদেরকে চোরা শিকার বলা হয়, তারা চুরি করে বা লুকিয়ে লুকিয়ে এই বাঘদের হত্যা করে, এবং হত্যা করে বাঘের চামড়া এবং হাড়, দাঁত এগুলো সব বিদেশে রপ্তানি করে, এবং সেখান থেকে প্রচুর মুনাফা বা প্রচুর অর্থ লাভ করে। তো সেই জন্য এই চোরা শিকার বাঘের এত বেশি বাজার মূল্য থাকার জন্য চোরা শিকাররা কিন্তু তারা কী করে না, এদেরকে শিকার করে হত্যা করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে। 3 নম্বর পয়েন্ট, প্রজননের সমস্যা। দেখো, প্রজনন যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে কিন্তু আমরা জানি যে কোনো একটা প্রজাতির যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে না। কারণ
সংখ্যা বৃদ্ধির প্রধান কারণই কি? প্রজনন, তবেই তো বংশবিস্তার হবে। কিন্তু সেখানে যদি সমস্যা থাকে, প্রজনন সঙ্গীর অভাবে বাঘের প্রজনন হারটা হ্রাস পাচ্ছে এবং বাঘের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। তো অর্থাৎ উপযুক্ত সঙ্গিনীর অভাব ঘটার কারণে কি হচ্ছে না, বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে, অর্থাৎ বংশবৃদ্ধি হতে পারছে না। তো এই সমস্ত কারণগুলোকেই মেনলি বাঘের সংখ্যা হ্রাসের কারণ হিসেবে ধরা হচ্ছে। একটা হচ্ছে বাসস্থান বিনাশ হচ্ছে, চোরা শিকারীরা এদের শিকার করে নিচ্ছে এবং উপযুক্ত প্রজননের কিন্তু এদের অভাব ঘটছে। তাহলে দেখো, এই বাঘের সংখ্যা যেহেতু এটা বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে, তো এদেরকে পুনরুদ্ধারের বা এদের সংরক্ষণের যে প্রচেষ্টা, সেটা খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে আমাদের এই বাঘ সংরক্ষণের জন্য কি কি প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানব। এখান থেকে প্রশ্ন আসে যে বাঘ সংরক্ষণের জন্য ভারত সরকার কি কি প্রচেষ্টা গ্রহণ করেছে, বা বাঘ সংরক্ষণের প্রচেষ্টাগুলি লেখো। তাহলে এবার আমরা লিখব সংরক্ষণের প্রচেষ্টা। আচ্ছা, এটা একটু ওপরে লিখি। আচ্ছা, হ্রাসের কারণটা আমরা একটু মুছি, তাহলে জায়গার অভাব হবে না। এবার আমরা সংরক্ষণের প্রচেষ্টাগুলো কি কি, বা কি কি পরিকল্পনা নেওয়া হচ্ছে, কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেগুলো সম্পর্কে জানব। দেখো, প্রথমেই বলি 1969 খ্রিস্টাব্দে দিল্লিতে IUCN, যেটা আন্তর্জাতিক সংস্থা, এই IUCN-এর বৈঠকের পর 1970 খ্রিস্টাব্দে ভারতে বাঘ হত্যা নিষিদ্ধ করা হয়, মানে আইন করে নিষিদ্ধ করা হয়। তাহলে 1969 খ্রিস্টাব্দে দিল্লিতে IUCN-এর বৈঠকের পর কি হলো না, 1970 সালে কি করা হলো না, আইন করে বাঘ হত্যা ভারতবর্ষে নিষিদ্ধ হলো। তাহলে এত খ্রিস্টাব্দে IUCN-এর একটা বৈঠক হলো দিল্লিতে, নিয়ে 1970 সালে ভারতবর্ষে বাঘ হত্যা কি হলো না, নিষিদ্ধ করা হলো। নিষিদ্ধ করা হয়, আইন করে বাঘ হত্যা নিষিদ্ধ। কোনো মানুষ তাহলে যদি বাঘ হত্যা করতে চায়, তাকে আইন ব্যবস্থা নেওয়া হয় এবং সেই জন্য বাঘের হত্যা কিছুটা পরিমাণেও কমানোর চেষ্টা করা গেছে। এরপর 1972 সালে বন্য প্রাণী আইন সংরক্ষণ আইন চালু করা হয়। তুই বলতে পারি 1972 সালে, এটা 70 সালে হলো, আর 72 সালে কি আইন চালু হলো না, বন্য প্রাণী সংরক্ষণ আইন চালু হলো। তাহলে এই আইন অনুযায়ী কি হলো না, বন্য প্রাণীদের সংরক্ষণে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হলো। এরপরে কি হলো, যে প্রচেষ্টা গ্রহণ করা হলো সেটা হচ্ছে কি না, 1973 খ্রিস্টাব্দে 1973 খ্রিস্টাব্দের 1 এপ্রিল কি হলো না, কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের যে পরিবেশ মন্ত্রক IUCN এবং WWF এর সহযোগিতায় ভারত সরকারের অধীনস্থ সংস্থা NTCA-এর টাইগার প্রজেক্ট বা ব্যাঘ্র প্রকল্প চালু করার মাধ্যমে ভারতবর্ষে বাঘ সংরক্ষণের প্রচেষ্টার সূত্রপাত ঘটে। তাহলে 1973 খ্রিস্টাব্দে 1 এপ্রিল কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রক কে ছিল, তাহলে কেন্দ্রীয় সরকারের
পরিবেশ মন্ত্রক, আর কি IUCN, এবং আরেকটি সংস্থা সেটার নাম হচ্ছে WWF। এর সহযোগিতায় কি হলো না, ভারত সরকারের অধীনস্থ সংস্থা NTCA, এর ফুল ফর্মটা পড়ে রাখবে কারণ তোমাদের বইতে আছে, দেখবে NTCA হচ্ছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, তার মানে এটা টাইগার কনজারভেশন নিয়েই কাজ করে। এর প্রচেষ্টার মাধ্যমে কি হলো না, NTCA যে প্রজেক্টটা নিল সেটার নাম হচ্ছে টাইগার প্রজেক্ট। টাইগার প্রজেক্ট বা ব্যাঘ্র প্রকল্প চালু করলেন এবং এর মাধ্যমে বাঘ সংরক্ষণের একটা ভালো রকম সূত্রপাত ঘটে। এরপরে কি হয়, এই সমস্ত প্রচেষ্টা গ্রহণের পর 1973 সালে NTCA এর অধীনে বাঘ সংরক্ষণের জন্য কি হলো, 9টি অভয়ারণ্যের মাধ্যমে বাঘ সংরক্ষণের প্রচেষ্টা শুরু হয়। তাহলে 1973 সালে NCTA কি করলো, 9টি অভয়ারণ্যকে নির্বাচন করে সেই অভয়ারণ্যে বাঘ সংরক্ষণ প্রকল্প শুরু করলেন। তো এই অভয়ারণ্যগুলো শুধুমাত্র বাঘরা যাতে নির্বিচারে নির্ভয়ে বিচরণ করতে পারে, প্রজনন করতে পারে, শিকার করতে পারে, তার ব্যবস্থা করা হয়। বর্তমানে এই সংস্থার অধীনে এই টাইগার প্রজেক্ট বা ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা প্রায় 42টি। তাহলে একটা টাইগার প্রজেক্ট দিয়ে শুরু হয়েছিল, তার সংখ্যা এখন বর্তমানে কত হয়েছে না, এর সংস্থা হচ্ছে বর্তমানে 42। এছাড়াও 6টি প্রকল্প ও 4টি অনুমোদিত প্রকল্প সংস্থার আওতাধীন আনাই হয়েছে এদেরকে। ভারতের কয়েকটি উল্লেখযোগ্য ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্রগুলো কি কি, সেটা ভারতেরই প্রচেষ্টা, যেহেতু সেটা প্রচেষ্টার আন্ডারে আমরা বলবো যে ভারতে এরকম বাঘ সংরক্ষণের জন্য যে সমস্ত ক্ষেত্রগুলোকে গ্রহণ করা হয়েছে সেগুলো কি কি না, একটা হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা জানো সুন্দরবন। এছাড়াও বক্সা টাইগার রিজার্ভ, এছাড়া উত্তরাখণ্ডের করবেট টাইগার রিজার্ভ, উত্তরাখণ্ডের কি না করবেট টাইগার রিজার্ভ, এগুলো সব ভারতের বিভিন্ন ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্র। তাহলে দেখো বাঘ সংরক্ষণে কি কি প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, এই প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে বলবে বা বাঘ সংরক্ষণের জন্য ভারত সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন না, প্রথমেই বলবে যে কি না 1969 খ্রিস্টাব্দে দিল্লিতে IUCN যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর 1970 সালে বাঘ হত্যা আইন করে নিষিদ্ধ করা হলো। আর 1972 সালে কি করলো না বন্য প্রাণী সংরক্ষণ আইন চালু হয়। এটা ওভারঅল সমস্ত প্রাণীদের জন্য বন্য প্রাণীদের সংরক্ষণের আইন চালু হলো। এবং 1973 খ্রিস্টাব্দের 1 এপ্রিল পরিবেশ মন্ত্রক, IUCN এবং WWF, এগুলো বিভিন্ন সংস্থা যারা বিপন্ন প্রজাতিদের সংরক্ষণ এবং তাদের পুনরুদ্ধারের ব্যবস্থা করে থাকেন। তো এরা একটা কি তৈরি করলো, অথরিটি তৈরি করলো। সেই অথরিটিটার নাম হচ্ছে NTCA, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। এই সংস্থা শুধুমাত্র টাইগার সংরক্ষণ নিয়েই কাজ করবে। তো এরা টাইগার প্রজেক্ট, এই প্রজেক্টটা গ্রহণ করলেন বা এই প্রজেক্টটা তৈরি করলেন যাতে করে ভারতবর্ষের টাইগারকে বা বাঘের সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এরপরে ওই সালেই অর্থাৎ 1973 সালে
এই যে সংস্থা এনটিসিএ 9টি অভয়ারণ্য তৈরি করলেন, যেখানে শুধুমাত্র বাঘরা নির্বিচারে বিচরণ করতে পারে। এই সংখ্যাটা বর্তমানে 42 হয়েছে। এরকম ভারতবর্ষের বিভিন্ন টাইগার সংরক্ষণের যে ক্ষেত্রগুলো, সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের যেমন সুন্দরবন আছে, বক্সা টাইগার রিজার্ভ আছে, এছাড়া উত্তরাখণ্ডে আছে কর্বেট টাইগার রিজার্ভ, এইসব। তো এইসব প্রকল্পের অধীনে কি কি, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকল্প, সুন্দরবন, বক্সা টাইগার রিজার্ভ, এদেরকে বিভিন্ন প্রকল্প, এই সমস্ত জায়গাগুলোকে কি করা হলো না টাইগার প্রকল্পের আওতায় নিয়ে আসা হলো। তো টাইগার প্রজেক্ট বা টাইগার প্রকল্পের আওতায় নিয়ে আসার পর এই বাঘকে বাঁচিয়ে রাখার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হলো। সেই পরিবেশগুলো কি সেটা আমরা জানব। তাহলে এই পোর্শনটা আমরা মুছছি। তাহলে বাঘের সংরক্ষণের বা টাইগার প্রজেক্টের আওতায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা সম্পর্কে জানব। দেখো, এই প্রকল্পের আওতায় মানে বাঘকে তাদের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে, অর্থাৎ অভয়ারণ্য বলো বা ওদের বাঁচার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার যে ব্যবস্থা, সেখানে কি করা হলো, 1 নম্বর হচ্ছে বাঘের জন্য নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা হলো। তাহলে শুধুমাত্র বাঘের জন্য কি করা হলো না নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা হলো। মানে টাইগার প্রজেক্টে বাঘেদের জন্য নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা হলো। 2 নম্বরে কি করা হলো, বাঘেরা যাতে প্রয়োজন মতো শিকার ধরার জন্য পর্যাপ্ত জায়গা পায় এবং খাদ্য পায় তার ব্যবস্থা করা হলো। তাহলে 2 নম্বর হচ্ছে প্রয়োজন মতো শিকার ধরার জন্য পর্যাপ্ত জায়গা ও খাদ্যের ব্যবস্থা করা হলো। তার মানে যে সমস্ত টাইগার প্রজেক্টে যে সমস্ত এলাকাগুলো নির্বাচিত করা হলো, সেটা শুধুমাত্র বাঘেদের জন্য যেন উপযুক্ত হয়। তারা সেখানে নির্দিষ্ট এলাকায় বাঘরা থাকবে এবং সেখানে তাদের খাবারের যে ব্যবস্থা, শিকারের যে ব্যবস্থা, তাদের খাদ্যের ব্যবস্থা, এগুলো সব ঠিক করে করা হলো, যাতে তারা নির্বিচারে বিচরণ করতে পারে এবং নির্ভয়ে বিচরণ করতে পারে এবং খাদ্যের যাতে অভাব না হয়। তাহলে বাসস্থানের যে অভাব ছিল সেটা প্রয়োজনটা মিটে গেল। 2 নম্বর হচ্ছে খাদ্যের যে ব্যবস্থা, সেটাও মিটলো। 3 নম্বর হচ্ছে কি, স্ত্রী ও পুরুষ বাঘের সংখ্যা যাতে সমানুপাত থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হলো। কারণ প্রজনন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বংশবৃদ্ধি কোনোভাবেই সম্ভব নয়। তাই জন্য স্ত্রী ও পুরুষ বাঘের কি হলো, সংখ্যার একটা সমানুপাত রাখা হলো। সংখ্যার সমানুপাত রাখার চেষ্টা করা হলো, যাতে করে তারা উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনীকে পায় এবং তারা প্রজননে লিপ্ত হতে পারে এবং যাতে বংশ বৃদ্ধি হতে পারে এবং বাঘের সংখ্যা যাতে বাড়তে পারে। এছাড়াও কৃত্রিম প্রজননের মাধ্যমেও বাঘের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা হচ্ছে। কারণ বাঘের সংখ্যা অত্যধিক কমে যাচ্ছে, যার কারণে বাস্তুতন্ত্র একটা ব্যালেন্স রক্ষার জন্য কি করা হচ্ছে, কৃত্রিম প্রজননের ব্যবস্থা, কৃত্রিমভাবে তাদের প্রজননের ব্যবস্থা ঘটিয়ে বাঘের সংখ্যাকে বৃদ্ধি ঘটিয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। তাহলে দেখো, আমরা আজকে ভারতের কিছু বিপন্ন প্রজাতি তাদের সংরক্ষণে
বিপন্ন কী জিনিস সেটা জানলাম, IUCN এই সংস্থাটা সম্পর্কে জানলাম, বিপন্ন প্রজাতি কারা বা এন্ডেঞ্জার্ড স্পিসিস কারা সেটা জানলাম, এবং এর আন্ডারে যে সমস্ত ভারতে বিপন্ন প্রজাতি রয়েছে তাদেরকে সংরক্ষণের বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে আজকে আমরা এই বাঘ সংরক্ষণ নিয়ে আমরা আলোচনা করলাম। তো প্রথমেই আমরা জানলাম কি না, বাঘের সংখ্যা কেন হ্রাস পাচ্ছে। অনেক ছিল, হঠাৎ করে এতটা পরিমাণে 2014 সালে প্রায় হাফ হয়ে গেল। এর কারণ কি না, প্রথমেই আমরা যে কারণ দেখছি যে এরা বাসস্থান পাচ্ছে না সঠিকভাবে। এদের যে থাকার ব্যবস্থা, সেখানে মানুষ বন জঙ্গল কেটে কৃষিকাজ করছে, আবাসন তৈরি করছে, এই সমস্ত কারণে তারা বাসস্থানের অভাবে মারা যাচ্ছে। এছাড়াও চোরা শিকারীরা নির্বিচারে তাদের শিকার করে নিচ্ছে তাদের অর্থনৈতিক মূল্য অনেক বেশি হওয়ার জন্য। এছাড়াও প্রজননঘটিত অনেক সমস্যা রয়েছে, যার কারণে বাঘের সংখ্যা কিন্তু দ্রুত হ্রাস পেতে থাকছে। তো এইসব কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের বাঘ সংরক্ষণের প্রচেষ্টা ভারতবর্ষে চালু হলো। IUCN বৈঠক করে বাঘ হত্যা নিষিদ্ধ করলেন আইন করে। এছাড়াও 1972 সালে বন্য প্রাণী সংরক্ষণ আইনের মাধ্যমে বাঘকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হলো। এছাড়াও পরিবেশ মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের যে পরিবেশ মন্ত্রক, এছাড়া IUCN এই সংস্থা এবং WWF এই সংস্থার সহযোগিতায় NTCA ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি গ্রহণ করা হলো, যারা টাইগার প্রজেক্ট এই প্রকল্পটি গ্রহণ করলেন এবং এই প্রকল্পের আওতাতে বিভিন্ন অভয়ারণ্যকে আনা হলো এবং সেই অভয়ারণ্যকে যাতে বাঘরা নির্বিচারে থাকতে পারে তার ব্যবস্থা করা হলো। সেটা কিভাবে করা হলো না, তাদের এলাকা নির্দিষ্ট করে দেওয়া হলো বাঘেদের জন্য এবং তাদের প্রয়োজন মতো শিকার ও খাদ্যের যেন সুব্যবস্থা ওই এলাকায় থাকে সেটা দেখা হলো। এছাড়াও স্ত্রী পুরুষ বাঘের সংখ্যার যাতে সমানুপাত থাকে, যাতে তাদের প্রজননে কোনো রকম অসুবিধা না হয়, বংশবৃদ্ধিতে কোনো অসুবিধা না হয়, তার প্রচেষ্টা করা হলো। এবং এর পরেও যেটা করা হলো সেটা হচ্ছে কৃত্রিম প্রজনন ব্যবস্থা, যাতে করে কৃত্রিমভাবে বাঘের সংখ্যা বৃদ্ধি করা যায়। তাহলে এই পোর্শন থেকে তোমাদের IUCN এর ফুল ফর্ম পড়তে হবে, NTCA এর ফুল ফর্ম পড়তে হবে এবং আর কি পড়তে হবে, ভারতবর্ষে কোথায় কোথায় বাঘ সংরক্ষণের ক্ষেত্রগুলো রয়েছে সেই নামগুলো মনে রাখতে হবে এবং বাঘ সংরক্ষণের কি প্রচেষ্টা বা বাঘ সংরক্ষণের কি প্রকল্প, কি ব্যবস্থা ভারত সরকার গ্রহণ করেছে সেটা তোমাদেরকে এখান থেকে পড়তে হবে।